नहीं चल सकूंगा तुम्हारे बिना मैं, मेरा तुम सहारा बनो। एक तुम्हें जाने के अलावा और कुछ हमसे होगा नहीं। बोल दो ना जरा दिल में जो है छिपा। পুকুরে গোসল করতে খুব ভালো লাগে কুকির। পুকুর ঘাটের আঁকাবাঁকা সিঁড়িতে বসে দুপা ভিজিয়ে সময় নিয়ে গোসল করতে আরাম লাগে। সশরীরে পুকুরের পানিতে একটা ডুব দিয়ে ওঠাটাও তৃপ্তিদায়ক, বিশেষ করে গরমের দিনে। তপ্ত সূর্যের তাপমাত্রায় ঘেমে নিয়ে একাকার দেহখানা যখন পুকুরে নামে, সে যেন এক টুকরো স্বর্গীয় অনুভূতি। তাদের পুকুর ঘাটের চতুর্দিকে কোনো বেড়া নেই, এখানে কারো আসার তেমন কোনো সম্ভাবনা নেই। তবুও কুকির হৃদয়ে সুপ্ত একটা সংকোচ কাজ করে, বিশেষ করে বোগাম সাহেব আর ভিয়ের জন্য। এই দুইটা মানুষ মেয়েদের খোলা জায়গায় গোসল নেওয়াটা বিন্দুমাত্র পছন্দ করে না। এই অঞ্চলের অধিকাংশ মানুষ পাশে নদীতে গোসল করতে যায়, নারী পুরুষ উভয়ে। কুকি কখনো নদীতে গোসল করতে যায়নি, তার তেমন ইচ্ছাই করেনি। তার উপর তো ভি আছে, কিয়ামত করে ফেলবে। এমনকি লিসা বেগম ছেলের ভয়ে মাঝে মধ্যে নদীতে লুকিয়ে গোসল করতে যায়। কুকি নিজেদের বাড়ির পেছনের পুকুরে মাঝে মধ্যে গোসল করত, কিন্তু একদিন ভি খুবই রুট ভাবে বখাটেদের মতো আদেশ ছুড়ে বলেছিল, পুকুরে গোসল করবেন না, কল ঘর বানিয়েছি কেন, ফেলে রাখতে। তারপর থেকে কুকি আর একটা দিনও পুকুরে গোসল করতে যায়নি। তবে পরে সে জানতে পেরেছিল পাশের বাড়ি রুস্তম মিয়ার বড় ছেলে নাকি পুকুরের পাশে আড়ি পেতেছিল। হয়তো এর জন্যই ভি অমনটা খেপেছিল। ভর দুপুর বেলা রোদের দেখা মেলে, নিভু নিভু মেঘটা সরে গিয়ে সূর্য উকি দিয়েছে। নেন্সি পুকুরে নামবে গোসল করতে। ও একা পুকুরে গোসল করতে চায় না, ভয় পায়। কুকি নেন্সির সাথে এলো, তবে সে নামবে না। পুকুর ঘাটের সিঁড়িতে বসে পা জোড়া পুকুরের পানিতে ভেজাবে। নেন্সির গোসল করা শেষ হলে সে নিজে গিয়ে কল ঘরে গোসল করে নেবে। কিন্তু পুকুর ঘাটের দিকে এগিয়ে যেতে দেখা গেল ভি বসে আছে পুকুরের পাড়ে। হাতে তার আধো খাওয়া সিগারেটের বিশ্রী ধোঁয়াটা উড়ে মিশে যাচ্ছে প্রকৃতির বুকে। কুকিকে শাড়ি হাতে পুকুরের দিকে আসতে দেখে ভি প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করে তার পানে। অথচ কুকি সেদিকে চেয়ে ভাবে, ভির কি উচিত ছিল না তাকে দেখে দ্রুত সিগারেট ফেলে দেওয়া? দিনে দিনে বেয়ারা হয়ে যাচ্ছে ছেলেটা, বড়দেরকে বিন্দু মাত্র সম্মান করে না। যত যাই হোক, উল্টো সিগারেট ঠোঁটে চাপিয়ে তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে অ্যাংরি লুকে চেয়ে আছে। নেন্সি দুজনের নীরব যুদ্ধ খেয়াল করলো, দ্রুত নিজেই আপার হয়ে সাফাই গিয়ে উঠল, ভাইজান আমি গোসল করব, আফা আমার লগে খালি থাকবো, আমি একা ভয় পাই। ভি জবাবে নিশ্চুপ রইল। ডান পাটা অবহেলায় বা পায়ের উপরে তুলে রেখেছে, সেভাবে ঠাই বসে কুকির দিকে তাকিয়ে আছে। কুকি আর চোখে একবার সেদিকে চেয়ে আর ফিরে চাইল না। পুকুর ঘাটের সিঁড়িতে এসে বসলো। রৌদ্র মাখা দুপুর, পুকুর ও সিঁড়িতে থাকা কুকির আঁচল এক মুগ্ধতার বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেলেছে। রং তুলির ক্যানভাসে এই দৃশ্যটা হতে পারে দারুণ কিছু। ভি সেদিকে তাকিয়ে ভাবছে, এই বিষয়টা কি তার চাঁদ বোঝে? নেন্সি ঝাঁপ দিল পুকুরে। ওর উচ্চ ছাপে পুকুরের পানি ছিটকে এসে ছুঁয়ে দিল কুকির গা। ফোঁটা ফোঁটা পানি মুখমণ্ডল জুড়ে। কুকি মৃদু হাসলো, ধমকে সুরে বলল, আরে আস্তে, পানি মুখে যাচ্ছে তো। নেন্সি জবুথবু হয়ে বলে উঠল, আফা পানি খুব ঠান্ডা। কুকি চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে হাত বাড়িয়ে বলে, উঠে আয় তাহলে। সঙ্গে সঙ্গে নেন্সি বলে, না এখন ভালো লাগতেছে। কথাটি বলে নেন্সি আবারও ডুব দেয়। কুকি কেন যেন নির্বিকার থাকতেই পারছে না। বারবার মনে হচ্ছে এক জোড়া দৃষ্টি তার দিকে গভীর ভাবে চেয়ে আছে এবং তারও একবার ফিরে তাকানো উচিত। ভীষণ ইচ্ছাও করছে, কিন্তু না, কুকি নিজের উড়াল মনটাকে আটকে ফেলে। ফিরে তাকায় না, নিজেকে প্রয়োজনের চেয়েও বেশি নিয়ন্ত্রণ করতে জানা আছে তার। পেছনে ফিরে ভিড় দিকে না তাকানোর যুদ্ধে জয়লাভের নেশায় কুকি এক প্রকার অবচেতন হয়ে পড়ে। খেয়াল করতেই পারে নাই নেন্সি কখন পুকুর থেকে উঠে চলে গেছে। কুকি শূন্যে চেয়ে আছে এক মনে। খুব কাছ দিয়ে বোধহয় একটা বিমান গিয়েছে। তীব্র শব্দের কারণে কুকি আনমনে পুকুরের দিকে চেয়ে বলে উঠে, এবার ওঠ। কিন্তু পুকুর তো খালি, সেখানে তো কেউ নেই। কুকি চকিত হয়ে পেছনে ফিরে তাকায়। ভি এখন খাটের সিঁড়িতে বসে আছে। কুকির ঠিক পেছনে 2 ধাপ উপরের সিঁড়িতে। তার পরনের শাড়ির আঁচলের এক কোণা ধরে আছে। খুব নিবিড় ভাবে মনোযোগ দিয়ে শাড়ির আঁচলটুকু ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। কুকি খেয়াল করেছে ভি তার শাড়ি ধরতে পছন্দ করে ছোট থেকেই। ছোটবেলায় তার শাড়ির আঁচল ধরে ঘুরতো। সেই ছোট্ট ছেলেটা কিভাবে এত বড় হয়ে গেল? এখন আর তার একটা কথাও শোনে না, মানে না কুকির আদেশ। শাড়ির আঁচলের সেই অংশটুকুতে নাক ফুলে
ফুলের বক্সটা বাঁধা ছিল। ভি গিরো খুলে বক্সটা বের করে ডান হাতে নিয়ে নিখুঁত ভাবে নাকফুলটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে, তারপর আগের মতোই বক্সটা আবার শাড়ির আঁচলে বেঁধে দেয়। কুকি কি করবে বুঝে উঠতে পারছে না। তার তো এখন উঠে চলে যাওয়া উচিত, তবে তা করতেও ইচ্ছা করছে না। বোকা কিশোরীদের মতো বসেই রইল। ততক্ষণে ভি আরেক ধাপ সিঁড়ি নিচে নেমে এসেছে। এবার তার দু পা কুকির কোমরের দু পাশে রাখা। কুক একটু কেঁপে উঠল, তবে উঠে পড়ল না, ওভাবেই বসে রইল চোখ বন্ধ করে। ভীর শরীর থেকে ঘাম, সিগারেট আর পারফিউমের অদ্ভুত মিশ্রিত একটা ঘ্রাণ তার নাকে এসে বাড়ি লাগছে। সে চোখ দুটো বন্ধ করে জোরে শ্বাস নিয়ে ঘ্রাণটা শুকে নিল একবার। ভি কিছুই বলছে না, চুপচাপ ওভাবে কুকের পেছনে বসে আছে। চতুর্দিক থেকে ভেসে আসছে পাখির কিচিরমিচির। মাথার উপরে রোদটুকু উধাও হয়ে গেছে। রোদবিহীন একটা আকাশ, মিহি বাতাস বইছে। সমস্ত কিছু মিলিয়ে কুকি খুব উপভোগ করছে এই সময়টা। তার খুব ভালো লাগছে, শান্তি অনুভব হচ্ছে। পরন্ত বিকালের মিষ্টি রোদের আলো এসে ভিড় করেছে কুকির কাঠের বারান্দায়। পাখি এসে বসেছে কাঠের রেলিং এর উপরে, কিচিরমিচির করছে। মৃদু বাতাসটা এখন আর ঠান্ডা লাগছে না, আরামদায়ক অনুভূতি দিচ্ছে। সে সময় কাঠের দরজায় কর্কশ শব্দে চারটা করাঘাত পড়ে, এত জোরসে নেন্সি মেয়েটা এমন করে মাঝে মধ্যে যখন সে বেশি উত্তেজিত হয়ে ওঠে কোনো একটা ব্যাপার নিয়ে। হতে পারে সেটা চিন্তার কোনো ব্যাপার কিংবা বেশি আনন্দের। কুকি ফিরে তাকায় নেন্সির দিকে। সে ততক্ষণে হুড়মুড়িয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। চোখ মুখ উজ্জ্বল, তার চিকচিক করছে আনন্দে। চোখ দুটো টিপ টিপ করে বলে, আফা রেডি হন, ভাইজান আমগরে লইয়া যাইবো মেলায়। নেন্সির দিকে না ফিরেই শুধায়, ও কিভাবে জানলো? নেন্সি চোরের মতো হাপিত্তেশ করে ওঠে। আপনি একা যাইবেন? আপনার নিয়ে একা বাইর হওয়ার সাহস আমার হয় না, তাই আমি ভাইজান রে। কুকি একটা দীর্ঘশ্বাস ফেললো, ফিরে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আমি যেতে চেয়েছিলাম। নেন্সি যেন কাঁচা কলা খেয়ে ফেলেছে, মুখটা বোতা করে ফেললো মুহূর্তেই। বিমস চিত্রে চেয়ে রয়েছে কুকির পানে। কান্নার ধরনের মতো করে কণ্ঠসুর ভেঙে বলল, শুধু একটুই তো ঘুরবার চাই, কিন্তু কেউই নাই। এই অভাগিনীরে একটু নিয়ে ঘোরানের থাক আফা, আপনার যাওয়া লাগবে না। কথাগুলো বলেই নেন্সি গটগট কদমে বের হয়ে গেল। হু হু শব্দ তুলতে ভুলল না। যাওয়ার সময় দরজায় ব্যথা পাওয়ার একটু চিৎকারের স্টেপও করে গেল সে। দুর্দান্ত অভিনয়। এই অভিনয় নিয়ে সে চমৎকার অভিনেত্রী হওয়ার সক্ষমতা রাখছে। সমস্তটাই মেয়েটার অভিনয় জানার পরেও কুকি শাড়ি পরিবর্তন করতে গেল। আলমারি ভর্তি বাহারি রঙের শাড়ি, কিছু শাড়ি ভীষণ দামি, সেগুলো কুকি উঠিয়ে রেখেছে আলমারিতে। এ সকল শাড়ি তার নানা কাই সাহেব তাকে কিনে দিয়েছে। ভদ্রলোক শহরে গেলেই কুকির জন্য নিত্য নতুন শাড়ি কিনে ফেলতেন। আগামী 10 বছরেও কুকির কোনো শাড়ির প্রয়োজন পড়বে না। পরনের শাড়িটা পরিবর্তন করতে কুকির 5 মিনিটও প্রয়োজন পড়েনি। কুচি দিয়ে তার শাড়ি পরতে সর্বোচ্চ 3 মিনিট লাগে। বুঝদার হওয়ার পর থেকে তো শাড়ি পরা মেয়ে মানুষ। অভ্যস্ত ভঙ্গিতে পরিবর্তনরত শাড়িটা ভাঁজ করে রেখে দিল। চুলের বেনুনিটা নতুন ভাবে করে নিল। হাতঘড়ি পরতে নিয়ে আনমনে তাকালো আয়নার দিকে। রোদ ছোঁয়া মুখমণ্ডলটা বড্ড উদাসীন। বিচলিত হাতে চোখে একটু কাজল ছোঁয়াতে গিয়েও ছোঁয়ালো না। কেমন যেন লাজ এসে ভিড় করেছে হৃদয়ের আনাচে কোনাচে। ব্যাগটা কাঁধে নিয়ে দ্রুত কদমে বের হয়ে গেল রুম থেকে। বেগম সাহেব বসার ঘরে টেলিভিশন দেখছেন। বিটিভিতে একটা প্রোগ্রাম হচ্ছে মুক্তিযুদ্ধের সময় নিয়ে। সেটাই মন দিয়ে দেখছিলেন। কুকিকে দেখেই তিনি আনন্দের সহিত বলল, মামুনি, তোমরা নাকি পিঠা উৎসবের মেলায় যাচ্ছ? কুকি কোনো এক কারণে আজকাল বেগম সাহেবের স্নেহ মাখা দৃষ্টিতে দৃষ্টি রাখতে পারে না। বারবার মনে হয় সে বেইমানি করছে নিজের মামার অফুরন্ত ভালোবাসার সাথে। বেগম সাহেবের জবাবে কুকি ছোট্ট করে বলে, জি মামা। যাও যাও, ঘুরে আসো। সারাদিন তো ঘরেই থাকো মামুনি, একটুও তো বাইরে বেরোতে চাও না। তাড়াহুড়া করে ফিরার দরকার নেই, সময় নিয়ে ফিরে এসো। ভীত সাথেই আছে, বক্সিন ভালোই জানে। কেউ বিরক্ত করলে 2-4টা খুশি বসিয়ে দিবে। 4-5 জন তো ও এমনিতেই ম্যানেজ করে ফেলতে পারে। ওই যে মসজিদের পাশের গলিতে মনসুর আলীর বাপ তো ক্যারাটে জানতো, তিনিই হচ্ছেন বীর ক্ষণকালের শিক্ষক। ওখানে গিয়েই তো ও মারামারি শিখেছে। বাবাই তো ওকে নিয়ে যেত, আবার ফিরিয়ে আনতো নিজের সঙ্গে করে। একবার কি হয়েছে জানো মামুনি? বেগম সাহেব ছেলের ছোটবেলার ঘটনা বলে যেতে লাগলো অবিরাম। কুকি একটুও হতবিভোর হলো না। এই কাহিনী তার মামার মুখে অগণিত বার শোনা হয়ে গেছে ইতিমধ্যে। নিচে কামিজ পরেছে, দুটো বেনুনি গেঁথেছে লাল ফিতা দিয়ে। কালো নতুন চপ্পল জোড়া পরে এসে দাঁড়ালো কুকির পাশে, মুখে মধুর হাসি। আফা চলেন, দেরি হয়ে যাইতাছে। কুকি আর চোখে দুয়ার পানে চাইলো। অদূরে ভি দাঁড়িয়ে আছে। গাঢ় নীল রঙের পাঞ্জাবি পরেছে জিন্স দিয়ে, হাতা দুটো ফোল্ড করে রাখা, চোখে সানগ্লাস। কারো সাথে ফোনে কথা বলে যাচ্ছে অবিরাম। এলোমেলো উস্কো খুস্কো চুলগুলো মৃদু বাতাসে উড়ছে। রোদ এসে ছুঁয়েছে মুখে। কুকি চাপা সরে বলে, আসি মামা। এসো মামুনি, এসো। সাবধানে গিয়ে আবার সাবধানে ফিরে এসো।
বীর চোখের সানগ্লাসটা কুকির খুব পছন্দের। সে 3 বছর আগে মার্কেট থেকে এটা তার নানার জন্য কিনেছিল। নাতনির পছন্দ করে কেনা সানগ্লাস সবসময় পরতো কাই সাহেব। তার মৃত্যুর পর থেকে এটা ভি পরে। কাই সাহেবের অনেক কিছুই ভির কাছে মাঝে মধ্যে ব্যবহার করে। আপাতত সে 2 হাতে কৌশলে গাড়ির স্টিয়ারিং ধরে বসে আছে। গাড়িটা ভয়ঙ্কর জ্যামে ফেসেছে। বাস, ভ্যান, রিক্সা, সিএনজি, বেবি ট্যাক্সি দিয়ে বড় সড়কটা একটুখানি হয়ে আছে। এই এত জ্যাম ঠেলে ঠুলে কখন পিঠার মেলায় পৌঁছাবে কে জানে। কুকি আপাতত এইদিক ওদিক তাকিয়ে সবটা দেখছে। ঘোরাফেরা তার খুব কম হয় না বললেই চলে। যখন একবার বের হয় তখন মুগ্ধ নয়নে জগতের সৌন্দর্য দেখতে ব্যস্ত থাকে। ধুলাবালির এই শহর, রাস্তাঘাট, মানুষের জীবন সৌন্দর্য দেখতে তার ভালোই লাগে। গাড়িতে ওঠার 10 মিনিটের মাথায় নিন্সি ঘুমিয়ে পড়ে। এটা বরাবরই করে আসছে নিন্সি। একবার তো কুকি তাকে জিজ্ঞাসা করেছিল, গাড়ির সাথে তোর ঘুমের সম্পর্কটা কি? উত্তরে নিন্সি বলেছিল, গাড়ি কি সুন্দর দোলে, বাতাস আসে, আরাম লাগে আফা, তাই ঘুম পায়। পেছনে ফিরে নিন্সিকে একবার দেখে কুকি আবারও জানালা দিয়ে অদূরে তাকালো। রাস্তার ওপাশে একটা হ্যাংলা পাতলা লোক পাখি বিক্রি করছে। ক্রেতাদের সাথে পাখি নিয়ে দরদাম করছে। 2জন যুবতী মেয়ে 2টা পাখি কিনে চলে গেল। আর 2জন তর্কাতর্কি করছে, দরদাম করছে। কুকির মুগ্ধতায় পরিপূর্ণ দৃষ্টি কেমন মুহূর্তের মধ্যেই বিচলিত হয়ে উঠল। মুগ্ধতা ঢেকে গেল নিষ্ঠুরতার এমন কাণ্ডে। পাখি যে তার খুব পছন্দ। তার মনে হয় পাখিরা মুক্ত জিনিস। এমন মায়াবী পাখিগুলো কি খাঁচায় বন্দি করে রাখার জিনিস? ওরা এই মুক্ত আকাশে উড়বে, ঘুরবে, কিচিরমিচির করবে। এটাই তো প্রাকৃতিক সৌন্দর্য। কি নিষ্ঠুর ভাবে ওদের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু তাতে তো কুকির কিচ্ছুটি করার নেই। এমন হয়ে এসেছে, হচ্ছে হবে। বিষণ্ণতায় জর্জরিত কুকি শুনতে পেল বীর থমথমে কণ্ঠের প্রশ্ন, কি হয়েছে? কুকি আনমনে বলে, কিছু না। ভি একটা দীর্ঘশ্বাস ফেলে ভালোভাবে কুককে পর্যবেক্ষণ করলো। কিছুক্ষণ চেয়ে থাকলো কুকের নিভু নিভু কাতর চোখের দিকে। উদাসীন গলায় বিড়বিড় করলো, সামান্য বিষয়ে এত কষ্ট পাচ্ছেন, এর থেকেও কঠিন কষ্ট তো আপনি আমাকে দিয়ে যাচ্ছেন। তখন মায়া হয় না? কুকি সেই বিড়বিড় করে বলা কথাটুকু শুনে কিঞ্চিত ভরকালো। জিজ্ঞাসা করতে তার মনটা উতলা হয়ে উঠল, কি ব্যথা দিয়েছি আমি? কখন দিলাম? কিন্তু করা হলো না প্রশ্নটুকু। আনমনেই খাঁচায় বন্দী পাখিদের দিকে চেয়ে রইল। আনমনেই বিড়বিড় করলো, এই বোবা প্রাণীগুলো নীরবে কষ্ট পাচ্ছে। স্বাধীনভাবে আকাশে উড়ে বেড়ানোর বিপরীতে নিষ্ঠুরভাবে খাঁচায় বন্দী হয়ে আছে। ফির বুদ্ধিদীপ্ত চোখ জোড়া চঞ্চল হয়ে উঠে। মৃদু নড়াচড়া করে তার ঠোঁট। বিচিত্র হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। খুলে ফেলে চোখের রাউন্ড সানগ্লাস। ড্রাইভিং সিটের পাশের কালো কাঁচ নামিয়ে ইশারা করে ডাকে পাখিওলা লোকটাকে। বীর হাতের ইশারায় খাঁচা ভর্তি রং বেরঙের পাখি নিয়ে বিক্রেতা দৌড়ে আসে গাড়ির সামনে। শুকনো মুখে তার বিনয়ী হাসি ঝুলে আছে। বলে, সাপ কয়টা লাগবো? ভি পাখিগুলোর দিকে বিচক্ষণ নজর রেখে প্রশ্ন করে, প্রতিটা কত করে? এক একটা এক এক দাম সাপ। এই দেখেন টিয়া পাখি কথা কইবার পারি, আর এই যে তোতা পাখি, রংটা দেখছেন সুন্দর না? সাপ সীমিত লাভে বিক্রি করে দিমু আল্লাহর কসম। কুকি আর চোখে বীর চোখ মুখ দেখে দ্রুত বলল, পাখি নিতে চাচ্ছ? আমি পারবো না। ভিকি শোনে কুকির কথা, কোনো ভাবান্তরই দেখালো না। খুব নিপুণ ভাবে এক একটা জাতের পাখির দরদাম করে যাচ্ছে। মোট কতগুলো পাখি গুনে নিচ্ছে। কুকির সুন্দর 2টা ভুরুর মধ্যখানে অসহায়ের ভাঁজ পড়ল। আরো কিছু বলতেই চাচ্ছিল, তার আগেই ভি আলতো তবে ভারী সুরে বলে উঠল, আমার ম্যাডামের হাতে একটা একটা করে পাখি তুলে দেন। আমার ম্যাডাম, এই ডাকটা ভির মুখে আজকে প্রথমবার শুনেছে কুকি। অজ্ঞাত কুকি ক্ষণিকের জন্য বেকুব বনে গেল। ধরফরিয়ে উঠল তার ভেতরটা। নতুন এই সম্বর্ধন অজান্তেই তার ভেতরটা ব্যাকুল করে দিল। অন্যদিকে পাখি বিক্রেতা আশ্চর্য হলো। কৌতূহল মেটাতে আর চোখে দুবার চাইল কুকির ভরকানো মুখের দিকে। বোকার মতো বাধ্যভাবে মাথা ঝাঁকালো লোকটা। খাঁচা থেকে একটা হলদেটে পাখি বের করে এগিয়ে গেল কুকির দিকে। কুকি তখন বোকার মতো ভির মুখের দিকে চেয়ে আছে। সে কিচ্ছু বুঝতে পারছে না। ভি বিচক্ষণ ভঙ্গিতে ভুরু জোড়া নাচিয়ে বলে, ধরুন, হাতে নিন। অবুজের মতো কুকি হাত বাড়িয়ে পাখিটি নিল সাবধান ভঙ্গিতে। নরম তুলতুলে পাখিটাকে হাতে জড়িয়ে আবারও ফিরে তাকালো। বীর চোখে মুখে তখন অদ্ভুত উজ্জ্বলতা। বলল, ওদের খাঁচায় দেখে কষ্ট পাচ্ছিলেন, এখন উড়িয়ে দিচ্ছেন না কেন আকাশে? ডানা ছাপটে উড়ুক, স্বাধীন হোক। কুকি থমথমে মুখটা হা হয়ে গেল মুহূর্তেই। আশ্চর্যের সপ্তম চূড়ায় পৌঁছে গেল সে মুহূর্তেই। বীর কথাগুলো বুঝতে কিছুটা বেগ পেতে হলো। খানিক সময় নিয়ে বুঝে উঠতেই হতবিবর হয়ে গেল। অপ্রস্তুত দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে আওড়ালো, এসবের দরকার নেই তো। আশেপাশে লোক জড়ো হচ্ছে, যে কোনো সময় জ্যাম ছুটে যাবে। ভি নরম কণ্ঠে অনুনয় করলো,
জ্যাম ছুটে যাবে চাঁদ, পাখি ছেড়ে দেন। কুকির সব অন্যরকম অনুভূতিগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে সমুদ্রের বেপরোয়া ঢেউয়ের মতো। তার বুকের ভেতরে উত্তাল উত্তেজনার ঢেউ বয়ে যাচ্ছে, দিশেহারা হয়ে উঠছে সবকিছু। একদম আনন্দে কণ্ঠনালী থেমে আসছে, ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছে মুখের গড়ন। এই মুহূর্তে বাঁধ ভাঙা ভালো লাগার জোয়ার সে কিভাবে সামলাবে নিজেকে। হাতের ছোট্ট পাখিটি কেমন নিষ্পান হয়ে যাচ্ছে। পাখিটির মাথায় আলতো করে ঠোঁট লাগালো কুকি, ঠোঁটের কোণা প্রসারিত হলো তার। মুহূর্তে অল্প মুঠে বন্ধি রাখা পাখিটিকে উড়িয়ে দিল শেষ। স্বাধীনতা গিলতে পাখিটি উড়ে গেল দ্রুত গতিতে, ফিরে চাইল না আর। সেকেন্ডের মধ্যে পাখিটির চোখের আড়াল হয়ে গেল। পাখি বিক্রেতা আশ্চর্য মুখভঙ্গি নিয়ে বারবার আর চোখে কুকিকে চেয়ে দেখছে। পাখি বিক্রেতা বিরহে নীল হয়ে গিয়েছে, বেদনায় জর্জরিত হৃদয় লুকিয়ে রেখে আরেকটি পাখি এগিয়ে ধরল। কুকি বলল, আর উড়াবো না। ভি দীর্ঘভাবে সাবলীল গলায় বলে, সবগুলো না ওরা অবধি আমি গাড়ির সামনে আগাবো না। কুকি আর কথাই বাড়ালো না। এই ছেলে অত্যন্ত জেদি আর বেয়াদব, শুনবে না তার কথা, যা বলবে তাই করে। অজ্ঞাত কুকি শাড়ির আঁচল কোমরে গুজে সামনের চুলগুলো কানের পিছনে গুজে নেয়। পুনরায় হাত বাড়ালো পাখি বিক্রেতার সামনে। প্রত্যেকটা মিনিটে 4টে করে পাখি উড়িয়ে যাচ্ছে সে। নিচের ঘুম ভাঙলো কোলাহলের শব্দে। সে উঠে মুগ্ধ চোখে চুপচাপ চেয়ে দেখছে। গাড়ির চতুর্দিকে মানুষের ভিড়, সবাই উচ্ছ্বাসে মত্ত, হইচই করছে। নিন্সি ভাবছে তার যদি একটা ক্যামেরা থাকতো তাহলে এই মুহূর্তটার ছবি তুলে রাখতো সে। খুবই চমৎকার লাগছে দৃশ্যটা। এই যে মিষ্টি রোদের আলোতে তার আপাকে অপসরীর মতো লাগছে। এত সুন্দর মানুষ তো নিন্সি কখনোই দেখেনি। আর তার ভি ভাইজান কিভাবে চেয়ে আছে এক চিত্তে, যেন চারপাশে কেউই নেই। তার ঠোঁটে হাসি আর দু চোখ জুড়ে অপ্সরা, আর সেই অপ্সরা পাখি উড়াচ্ছে। পিঠার মেলায় পৌঁছে নেন্সি হারুন ও রশিদের মজার পিঠা নামের দোকানটির সামনে এসে দাঁড়িয়েছে। হলদেটে রঙের বাল্বের আলোতে পিঠাগুলো লোভনীয় লাগছে। একটা ভাপা পিঠা করা হচ্ছে গরম গরম, ওপরে বেশি করে নারিকেল দেওয়া, দেখতে বেশ সুস্বাদু দেখাচ্ছে। নেন্সি ভিড় থেকে অনুমতি পেয়েই 2টা পিঠা দিতে বলল। কুকি খেতে চাইছে না, কিন্তু নেন্সির জ্বালায় পিঠাটা হাতে নিতে বাধ্য হলো। পিঠা হাতে নেন্সি অন্য দোকানে ছুটতে লাগলো। সে পাখির মতো ঘুরে ঘুরে এদিক ওদিক দেখছে। কুকি সাবধান করলো চাপা কণ্ঠে, দূরে যাস না। সঙ্গে সঙ্গেই নিন্সি হাত নাড়িয়ে বোঝালো বেশি দূরে যাচ্ছে না। পিঠা হাতে দাঁড়ানো কুকি আড়ে আড়ে দেখছে ভিকে। তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে, দুহাত প্রশস্ত পিঠের পেছনে অবহেলিত ভাবে বাঁধা, মুঠোতে ধরে রাখা কুকির কাঁধের ব্যাগ। গাড়ি থেকে বের হতেই ব্যাগটা হাতে নিয়ে রেখেছে। কুকি কতবার নিতে চাইলো কিন্তু দিচ্ছে না। এরই মধ্যে বেশ কয়েকবার ভির ফোনটা বেজেছে, এখনো বেজেই চলেছে, কিন্তু ধরছে না কেন? পিঠা ঠান্ডা হচ্ছে, খাচ্ছেন না কেন? কুকি পিঠা ভেঙে অর্ধেকটা ভির দিকে এগিয়ে ধরলো। ভি না চেয়ে বলল, খাবো না। কুকি ভাবছে সে কি আবার সাধবে, জিজ্ঞাসা করবে কেন খেতে চাচ্ছে না, কিন্তু কিছুই বলতে পারলো না। কুকি এত সংকোচবোধ কেন করে তার কথাবার্তাগুলোতে? কি খাচ্ছেন না কেন? আমি পিঠা পছন্দ করি না, আর যেটা আমার খেতে আকাঙ্ক্ষা কিংবা ভবিষ্যতের হয়ে ওঠা সব থেকে পছন্দের খাবার হবে, সেটা তো খেতেই পারছি না, দিচ্ছেনই না। কি সাংঘাতিক কথা! বীর এমন কথা শুনে কুকি শুকনো ঢোক গিলে। এর বিপরীতে সে কি বলবে, বলার তো কিছু নাই। এই ছেলেকে কুকি আর সাধার সাহস করলো না, দেখা যাবে আরেকটা ভয়ঙ্কর কথা বলবে। তাই নিজেই খেতে থাকলো, চোখের দৃষ্টি নিন্সির ওপরে। মেয়েটি অদূরে দাঁড়িয়ে কিছু একটা দেখছে। বিকালের পাখিগুলো উড়ানোর ঘটনা মনে পড়তেই কুকি চিন্তিত গলায় আওড়ালো, তখন এমনটা না করলে হতো না, কতগুলো টাকা নষ্ট হলো। ভি এবার ফিরে চাইলো, চোখে মুখে অন্যরকম হাসির ঢেউ। টাকা পয়সার হিসাব নিকাশ রাখছেন না কেন? রাখেন, তাহলে তো নষ্ট করতে পারবো না। কুকি এলোমেলো হয়ে পড়ল। তোর টাকা পয়সার হিসাব আমি রাখবো কেন? তুই সম্বর্ধন করাতে বীর হাসিটুকু একটু মুছে গেল না, ধমকও দিল না পূর্ণের ন্যায়। সেভাবেই হেসে বলল, দাদার সবকিছুর দায়িত্ব দাদির ছিল, দাদি মারা যাওয়ার পর আপনি রেখেছেন, তাহলে আমার বেলায় ভিন্নতা কেন? কুকি থমথমে খেয়ে সঙ্গে সঙ্গে নিশ্চুপ হয়ে পড়ল, হাঁটা ধরল সামনের দিকে। ভি পিঠার টাকা পরিশোধ করে কুকির পেছনে পেছনে ছুটল। ভালো রকমের মানুষের ভিড়, অনেকেই ফিরে ফিরে চাইছে তাদের দিকে। পাশাপাশি হাঁটতে গিয়ে কুকি অনুভব করলো তাদের উচ্চতার ব্যবধান তাদের বয়সের ব্যবধানের চেয়েও বেশি। দানবীয় সুঠাম দেহের লম্বাটে ফর্সা বর্ণের ভি খুবই কৌশলে ভিড়ের মধ্যে তাকে আগলে রেখে হাঁটছে। কুকি দৃষ্টি নামিয়ে নিচে তাকাতেই দেখতে পেল তার ব্যাগটা বীর বাম হাতে পেঁচিয়ে রেখেছে খুব স্বাভাবিক ভঙ্গিতে। মনে হচ্ছে কোনো মেয়ে মানুষ ব্যাগ নিয়ে হাঁটছে। কুকি হয়তোবা কখনোই স্বীকারোক্তি দিতে পারবে না কতটা
সুপুরুষ তাকে দেখতে লাগে। কতজন আরে আরে চেয়েছে রাজধানীতে যেতে হবে আজ। রিসেন্ট ফিল্মের সাকসেসের জন্য একটা পার্টি রাখা হয়েছে, সম্ভবত 3-4 দিনে ফিরতে পারবো না। ব্যস্ত মেলার পথে ঘাটে চেয়ে খুব স্বাভাবিক কণ্ঠে কথাটি বলল ভি। কুকি প্রতি উত্তরে কি বলবে বুঝতে পারছে না, অনুভব করছে অদ্ভুত এক অনুভূতির, যার স্বীকৃতি দিতে অপারগ সে। রাতের গভীরতার মতো গভীর কণ্ঠে বলল, রাত হচ্ছে, এখান থেকে রওনা দাও, আমি নেন্সিকে নিয়ে ফিরে যেতে পারবো। সেই গভীর নরম সুর শুনে ঢোক গেল ভি। ধরফর করা হৃৎপিণ্ডর দুর্বলতা ধরতে বুকে হাত রাখে। এত সুন্দর গলায় আমার সাথে কথা বলবেন না তো চাঁদ? বেয়াদবি করতে ইচ্ছা হয়, অ্যাডাল্টিক বেয়াদবি। ভির কথা শুনে কুকি তাজ্জব বনে গেল। আশ্চর্য হয়ে ফেলফেল চোখে চাইল। ভি চেয়েছিল, আর ভাসমান হরিণী চোখের মনিতে চেয়ে অস্পষ্ট সুরে বলল, আর এত সুন্দর কণ্ঠে অমন অসুন্দর বাক্যগুলো কিভাবে বের করলেন? আপনাকে এই রাত বিরাতে একা ছেড়ে চলে যাব? কোন সাহসে এমন কথা বলেছেন? বীর কথায় গায়ে কাটা দিয়ে উঠল কুকের। নিজেকে নির্বিকার দেখাতে দৃষ্টি নামালো। অসন্তুষ্ট হওয়ার ভঙ্গিমা করে বলল, আর তোর সাহস কিভাবে হয় আমার সাথে এভাবে কথা বলার? আমি যে তোর বড় তা ভুলে চাস কিভাবে? ভি সঙ্গে সঙ্গে মাথা ঝাঁকালো। কুকির সমান তালে এসে রহস্যময় ভাবে চাপা সরে আওড়ালো, ভুলে যেতে দেন কই? ঘন ঘন বলে বলে কাটা খায়ে নুনের ছিটা দিতেই থাকেন। ভি ক্ষণিকের জন্য থেমে ফির নির্বিকার কণ্ঠে বলে, সায়েন্সের টাইম মেশিন সত্যি হয়ে থাকলে আমি আপনার জন্মের 2 বছর আগে চলে যেতাম। বাবাকে গিয়ে বলতাম, আপনি আমাকে জন্ম দিতে এত সময় নিচ্ছেন কেন? দ্রুত অ্যাডাল্টিক কাজকর্ম করে আমাকে এখনই জন্ম দিয়ে ফেলুন। উফ, এমনটা সত্যি হলে আপনি আমাকে ঘোরানোর এত সময় পেতেন না। এত সময়ে আপনার সর্বাঙ্গে ভি ভি ঘ্রাণ থাকতো চাঁদ। ভি সাবলীল ভাবে হেঁটে চলছে, যেন একটু আগে অসভ্যতামি কথাবার্তা সে বলেনি। কুকি তোতলায়, তবে পুরোপুরি একটা বাক্য বের করতে পারে না। কেউ যে এমন অস্বাভাবিক কথাবার্তা নির্বিকার কণ্ঠে বলতে পারে তার ধারণাটুকু ছিল না। নেন্সি নিপুণ দৃষ্টিতে দেখছে কুকিকে। কেমন মুখ ভার করে টেবিলের সামনে বসে আছে, কিছু একটা নিয়ে সন্তুষ্ট আবার অসন্তুষ্ট দুটোই। আপনজন হওয়ার উসিলায় বুঝতে পারে সে। কেমন বাচ্চাদের মতো আদুরি লাগছে তার আপাকে। নিশ্চয়ই ভি ভাইজান বিরক্ত করেছেন। মেলা থেকে ফেরার পথ থেকে লক্ষ্য করছে নেন্সি। হারিকেনের হলদেটে আলোতে রাঙানো কুকির মুখের দিকে তাকিয়ে নেন্সি শুধায়, কি হয়েছে আফা? কুকি সতর্ক হয়ে জবাব দিল, কিছু না। কি হবে? তুই ঘুমাচ্ছিস না কেন? গল্প রাখ, কাল পড়বি। নেন্সি কুকির পাশে এসে গায়ে গায়ে স্পর্শ করে বসে চাপা কণ্ঠে বলে, আফা 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 গো, আমি তারই বিয়া করুম যে আমারে এক গাদা পাখি উড়াইতে দিব। কইব, যাও আমার নেন্সি পাখি, যত ইচ্ছা পাখি উড়াও, টাকা পয়সার চিন্তা করবাই না, তোমার লেগেই তো কামাই করি। কুকি থমথমে মুখে কিছু সময় চেয়ে থাকে নেন্সির দুষ্টু মুখে। কোনো কিছু না বলে আলগোছে উঠে দাঁড়ায়। এরপর বিছানায় কাঁথা মুড়ি দিয়ে টান টান হয়ে শুয়ে পড়ে। নেন্সি শব্দ করে হেসেছে। হাসতে হাসতে কুকির পাশে গিয়ে শুয়েছে। এক পা এলোমেলো ভঙ্গি কুকির পায়ের উপরে উঠিয়ে গায়ে কাঁথা টেনে দিয়ে আওড়ালো, আফা, আমি আমার জিন্দেগিতে ভি ভাইজানের মতো রোমান্টিক প্রেমিক দেখিই নাই, উপন্যাস নাটক ফিল্মেও না। কুকি নাকে মুখে কাঁথা টেনে শুয়েছিল। কাঁথার নিচ থেকেই আদেশ ছুড়ল, আর একটা কথাও বলবি না। কিন্তু নেন্সি কি থামার পাত্রী? থামবে না সে। রহস্যময় গলায় বলল, আফা, লুৎফরের কথা মনে আছে? ওই যে যেটা আপনারা দলবল নিয়ে বিরক্ত করতো রাস্তায় পাইলে? কুকির মনে আছে। তার জীবনে এমন ঘটনা, এমন বিরক্ত 1000 বার হয়েছে। তবে একদিন হঠাৎ করে লোকটার আর দেখা পায়নি। লুৎফরের ঘটনা কি কুকির জিজ্ঞাসা করতে ইচ্ছা হলো। তবে নেন্সি দুষ্টু গলায় নিজে থেকেই বলল, ভি ভাইজান যেদিন জানতে পারছে সেদিন আইয়া ওটারে এমন পিটাইছে, মার খায়া বেচারা আর এদিক ভিড়েই না। কুকি আশ্চর্য হলো। নেন্সি বলেই গেল তার নিজের মতো। এমন অনেক ঘটনা আছে আফা, যেটা আপনি জানেনই না। কুকি নিশ্চুপ রইল। মিনিয়ে যাচ্ছে তার হৃদয়। চোখে ভাসছে ভীর গম্ভীর এবং রাগী মুখটা। দিনটা ছিল মেঘলা। সারাদিন ব্যাপী সূর্য ওঠেনি। বাতাস কনকনে ঠান্ডা। বৃষ্টি নামতে পারে। লিসা বেগম ফিরেছে আজই, গুনে গুনে 3 দিন পর। সকাল সকাল উজ্জ্বল মুখখানা নিয়ে দুয়ার পেরিয়ে উঠেছে ঘরে। সঙ্গে নিয়ে এসেছে কুকির জন্য চমৎকার প্রস্তাব। পাত্রের বয়স 35, সরকারি চাকরি পেয়েছে গত মাসে। নিজেদের বাড়ি আছে। 5 বোনের 1 ভাই, সে একমাত্র অবিবাহিত। পাত্র কুকিকে 2 মাস আগে দেখেছিল মোল্লা বাজারের বইয়ের দোকানে। খুব মনে ধরেছে কুকিকে। ফিরেই বাড়িতে জানিয়েছে কুকি
কুকি সম্পর্কে। বাড়ির লোকেরা সামান্য আপত্তি থাকা সত্ত্বেও ছেলের খুশির জন্য মেনে নিয়েছে। কুকির অন্যতম গুণ হচ্ছে সে সুন্দরী, যেমন তেমন সুন্দরী না, আগুন সুন্দরী। সুন্দরী বলেই তো এমন পাত্রের প্রস্তাব এসে চলেছে এই বয়সে। সন্ধ্যার পরপরই লিসা বেগম স্বামীকে জানাতে ব্যস্ত হলো। বোগাম সাহেব স্বাভাবিক মুখেই শুনল স্ত্রীর প্রশংসাজনীয় কথাবার্তা। লিসা বেগম বড্ড উত্তেজিত, ছেলেকে পছন্দ করে এসেছে বোঝাই যাচ্ছে, চোখ জোড়া জলজল করছে। তার মতে এমন প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সাধ্যিক কারণেই। বোগাম সাহেব অবশ্য শুনেই গেলেন, প্রতি উত্তরে একটি কথা বলল না, বেশ নির্বিকার হাব ভাব। লিসা বেগম অবশেষে ধৈর্যহারা হয়ে পড়ল। কিছু কইতাছো না কেন? বোগাম সাহেব দীর্ঘশ্বাস ফেললো, কপালে আঙুল ঘষে বলল, দেখছি। দেখতাছো না নাকি? দেখতে দেখতে ওর বয়স তো 30 হইল। মানুষ খারাপ কয়, শোনো না? এ কথা শুনে বোগাম সাহেব বিরক্ত গলায় বলল, মানুষ কি আমার বোন ছিঁড়ে খাওয়াইতাছে? ওদের কথায় কি আসা যায়? লিসা বেগম চটে গেলেন। ঘরতে বাইরানো যাইতেছে না। তুমি বেটা মানুষ, তুমি কি আর হেগর কথা শোনো? আমি শুনি, আর কথা শুনবো। এখন তো বিয়াটা দাও, কতকাল আমাগর ঘরে বসা বসা খাইবো। বোগাম সাহেব মুহূর্তে রেগে গেলেন, থমথমে মুখে থমকে উঠলেন। সাবধানে কথা বলো, থাপড়ে তোমার দাঁত ফেলে দেবো। অসভ্য মহিলা মানুষ, কার ঘরে বসে খাচ্ছে ও? ওর নানা ওর জন্য যে সম্পত্তি লিখে গেছে সারা জীবন খেলেও ফুরাবে না। মুখ সামলে কথা বলবা। লিসা বেগম চুপসে গেলেন। কম বছর তো হয়নি তাদের সংসারের। বোগাম সাহেব কখনো উঁচু গলায় অন্যের সামনে স্ত্রীকে বকাঝকা করে না, মারধর করা তো দূরের বিষয়। বোগাম সাহেব এমনিতেই অত্যন্ত শান্ত স্বভাবের। লিসা বেগম মুখে আঁচল গুজে কেঁদে উঠল। বসার ঘর থেকে দৌড়ে ছুটে গেল নিজের রুমে, দরজা আটকে ফেললো শব্দ করে। কুকি দাঁড়িয়ে আছে সোফার পাশে, মাথা নুয়ে রাখা। বোগাম সাহেব হতাশ মুখে সোফায় বসে আছে, বুকের ওঠা নামা দ্রুত গতিতে তার। কুকি লজ্জায় আর দাঁড়াতে পারল না। নিজের রুমে ফিরে আসলো সে, দরজা লাগিয়ে দিল। না চাইতেও চোখ জোড়া ভিজে উঠল তার, ঝর্ণার মতো ঝরতে থাকে চোখের জল। এত যন্ত্রণাদায়ক অসহ্যকর অনুভূতি সে কোথায় রাখবেন? নিজেকে বোঝা অনুভব করার এই হৃদয়টাকে কিভাবে সামাল দেবে? দরজায় করাঘাত পড়ছে, নিসি কখন থেকে ডেকেই যাচ্ছে। এবেলায় কুকি বলে উঠল স্বাভাবিক কণ্ঠে, কোনো দরকার? নিন্সির কণ্ঠে দুশ্চিন্তা। কি হইছে আপা? গলা এমন শুনাইতাছে কেন? দরজা খোলেন। কুকি স্বাভাবিক কণ্ঠে বলার চেষ্টা করলো, আমি আজ একা থাকবো, পাশের রুমে ঘুমাতে পারবি না? নিন্সি যেন কান্না আটকে রেখে বলল, পারবো আপা, কিন্তু কন্ত কি হইছে? আমার তো চিন্তা হয়। কুকি কোনো উত্তর দিল না, চেয়ারে এসে বসলো। শাড়ির আঁচল মেঝেতে লুটিয়ে আছে, জানালা বন্ধ। আজকে কি চাঁদ উঠেছে জানা নেই, তার ইচ্ছা হয় না জানালা খুলে দিবার। অন্ধকারে থাকতে চাচ্ছে সে। হারিকেনের ওই মৃদু আলোটুকু কি নিভিয়ে দিবে? না থাক, এতটুকু আলো ব্যতীত বেঁচে থাকা যেন মুশকিল হয়ে পড়বে। বাবা মা ছাড়া বড় হয়েছে সে, কঠিন এই জীবনটা যেন কঠিন ছিল না যতদিন তার নানা কাই সাহেব বেঁচে ছিল। মানুষটা তাকে খুব যত্নে লালন পালন করেছে, মায়ের কমতি অর্ধেক পূরণ করে ফেলেছে। এই বয়সে এসে কুকির মনে একটুও কষ্ট নেই, শুধু মাঝে মধ্যে খারাপ লাগে ভাগ্যের ওপর, পিতা মাতার ওপর। বড্ড মনে পড়ে তার নানাকে। তিনি ছায়া দিতেন, বৃষ্টি হলে আগলে রাখতেন, বেঁচে থাকার মতো বাঁচতে দিতেন তাকে। বৃষ্টি হচ্ছে, রিমঝিম বৃষ্টি। হারিকেনটা নিভে গেছে। আধার ঘরে মুঠো ফোনটা মৃদু শব্দে বাজছে। কুকি নিভু নিভু ঘুম ছুটে গেল। কয়টা বাজে তার হিসাব নেই। কোন রকম অন্ধের মতো বিছানা হাতড়ে খুঁজে নিল ফোনটা। ফোনে একটা মানুষেরই কল আসে, সেই মানুষটার নাম্বার ব্যতীত আর কারো নাম্বার নেই। কলটা রিসিভ করে কানে ধরল কুকি, শুনতে পেল অপরিচিত কণ্ঠ। আসসালামু আলাইকুম ম্যাডাম। কুকির ভুরু জোড়া কুচকে গেল মুহূর্তে। ফোনের স্ক্রিনে পুনরায় চাইলো, নাম্বার তো বীর। তাহলে পুনরায় ফোনটি কানে নিল কুকি, বলল, কি বলছেন? ওপাশ থেকে ভরকে গেল চেহব। কণ্ঠস্বর সুন্দর, এফএম রেডিওতে শোনা সুকণ্ঠী মেয়েদের থেকেও সুন্দর কণ্ঠ। দেখতে কেমন হবে? জেহব ঢোক গিল, ফিরে আবারও গাড়ির পেছনের সিটে ঘুমিয়ে থাকা ভিকে একবার দেখে নিল। পরনে সাদা লুঙ্গি, সাদা শার্ট। আজ তাদের ফিল্ম সাকসেসের পার্টি ছিল। ডিজাইনার বারবার বলাতে এক প্রকার বাধ্য হয়ে ভি প্যান্ট শার্ট পরেছে। পার্টি শেষে এক নায়িকা লাল রঙের মদ প্যান্টে ফেলে দিয়েছে ভুলবশত। এখন এটা যে চেনা পরিচিত ভুল তা বুঝতে বাকি নাই কারো। চলচ্চিত্র জগতে এমন ভুল হতেই থাকে, তবে কি জন্য এভাবে গায়ে মিশে মদ ফেলেছে তা ভাবতে লজ্জিত হতে হয়। কে না চায় ভালো পরিচালকের বিছানায় শুয়ে রাতারাতি বড় বাজেটের ভালো ছায়াছবির নায়িকা হতে? এত অল্প বয়সে এত সুদর্শন চেহারা নিয়ে চলচ্চিত্রের প্রধান হলে তো নায়িকারা এমন করবেই। তার উপর আবার অবিবাহিত। চলচ্চিত্র জগতের কম বেশি সকলেই জানে ডিরেক্টর কিম ভির মনের মানুষ আছে এতটুকু।
এতটুকুই, এর থেকে বেশি ব্যক্তিগত ম্যানেজার হয়ে জেহব জানে না, তবে জানার খুব ইচ্ছা, মানুষটাকে দেখার খুব ইচ্ছা, কে সে, কি হয় তার ডিরেক্টর, সম্পর্ক কি। এমন আগ্রহ হওয়া ঠিক না, তবুও জেহব ভদ্র সভ্য মোলায়েম কণ্ঠে তার পরিচয় জানায়। ম্যাম, আমি জেহব, স্যারের ম্যানেজার। আজকে আমাদের পার্টি ছিল, স্যার একটু বাধ্য হয়েছে ওভার ড্রিঙ্কস করতে, নেশাগ্রস্ত হয়ে পড়েছে আপাতত, বরাবরই গ্রামে ফিরতে চেয়েছে, বাড়ির নিচে আছি, আসবেন প্লিজ। কুকি চিন্তিত হলো, সাথে বিরক্ত। মদ খায়, এত বড় স্পর্ধা, বড় হয়ে গিয়েছে বুঝি। কুকি স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আসছি। বেরোনোর পূর্বে কুকি জানালা খুলে বাহিরটা দেখে নিল। বৃষ্টির মধ্যে দুয়ারে বীর গাড়িটা দাঁড়িয়ে আছে। কালো রঙের দুটো ছাতা নিয়ে ঘর থেকে বের হলো কুকি। সিঁড়ি বেয়ে দ্রুত নামলো। যেতে যেতে ভাবলো বুকাম সাহেবকে জানাবে কিনা, জানানো উচিত ছিল, তবে এত রাতে মামার কাঁচা ঘুমটা ভাঙতে ইচ্ছা করলো না তার। দুয়ার খুলে দাঁড়িয়ে ছাতা মেলে নিল কুকি। ছাতা মাথায় দিয়ে আরেকটা ছাতা হাতে ধরে চিন্তিত মুখে দ্রুত কদমে হাঁটতে শুরু করলো। ততক্ষণে জেহব গাড়ি থেকে নেমে গিয়েছে। মুহূর্তে রিমঝিম বৃষ্টিতে ভিজে গিয়েছে মানুষটা। কনকনে ঠান্ডা পানিও তার আগ্রহ কমাতে পারছে না। সরাসরি না চেয়ে আর চোখে কুকিকে আসতে দেখছে। কুকি কাছাকাছি আসতেই সালাম দিল। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি জেহব, ডিরেক্টর সাহেবের পার্সোনাল ম্যানেজার। কুকি জানালার কাচের ভেতর দিয়ে ভিকে দেখে শান্ত হলো কিছুটা। স্বাভাবিকভাবেই বলল, আপনি বের হয়েছেন কেন জেহব সাহেব? শুধু ভিজেছেন। এখনকার বৃষ্টি শরীরের জন্য ভালো না, জ্বর আসবে। একটা প্যারাসিটামল খেয়ে নিবেন মনে করে। জেহবের বুকটা ধরফর করে ওঠে, শান্ত হয় মস্তিষ্ক। দীর্ঘশ্বাস চেপে সরাসরি আর কুকির মুখের দিকে দেখার সাহসটুকু করল না। কুকি গাড়ির দরজা খুলেছে পেছনের। ভি নড়ে চড়ে বসে, কপালে ডান হাত রাখা বিরক্ত ভঙ্গিতে। বড় জোড়া কুচকে মিটমিট করে তাকায় কুকির দিকে। অসন্তুষ্ট কণ্ঠে ভেঙে ভেঙে ডাকে, চাঁদ। কুকি চিন্তিত কণ্ঠে মুহূর্তে সাড়া দিল, চুপ, কথা বলবেন না পরপুরুষের সাথে, আমার হার্ট ব্রেক হচ্ছে। জেহব লম্বা ঢোক গিলল, নিজেকে আরো গুটিয়ে নিল। মাথা নুয়ে সরে গেল গাড়ির পাশ থেকে। কুকি হতবিবর হয়ে গেল। মুহূর্তের মধ্যে নিজের চাপা হাসি লুকানোর ভান করে, যেন শুনেও শুনেনি। ভি রাগী মুখে চেয়ে থেকে চাপা কণ্ঠে বলল, নেমে আয়। ভি হেলে দুলে কোনো রকমে বেরোতে নিয়ে আদেশে সুরে বলে, তুই তোকারি করতে নিষেধ করেছি, এর জন্য আপনাকে একটা পাকাপোক্ত শাস্তি না দিলে শোধরাবেন না, বুঝেছি। কুকি আশ্চর্য হলো, এই ছেলে নেশা করে বেশি বার বেড়েছে। কত বড় স্পর্ধা। কুকি নিজের মেজাজ সামলে ছাতা মেলে ধরল। ভি এসে পঙ্গুর মতো কুকির কাঁধে বাম হাত জড়িয়ে প্রায় গায়ে ঢলে পড়ল। মদের তীব্র গন্ধ কুকির নাকে লাগছে। নাকমুখ কুচকে সে এগুলো ভিকে নিয়ে। জেহব তখনও বুকে হাত চেপে দাঁড়িয়ে রয়েছে। যাওয়ার পানে ভি যেভাবে তার দিকে চোখ রাঙিয়েছে সেটা এখনো ভুলতে পারছে না। ওই রাঙানো চোখে নেশার নটুকু নেই। তাহলে সবকিছুই কি অভিনয়? আশ্চর্য। ভীর বর্তমান রুম ছাদের টিনের ঘরটা বললেই চলে। রাজধানী থেকে ফিরে ওটাতেই কেন যেন থাকে। এখন এই অবস্থাতে ওই ঘরেই যাবে। অজ্ঞাত কুকি এমন ভার সয়ে সয়ে ছাদে উঠল। ছেলেটার শরীর এত ওজন, একটুখানি ভার সে সামলে উঠতে পারছে না। বড় করে শ্বাস নিতে হচ্ছে থেমে থেমে। আকাশ থেকে নেমেছে ঝুম বৃষ্টি। রিমিঝিমি বৃষ্টি আর নেই। টিনের চালে বৃষ্টির শব্দে চতুর্দিক মুখরিত, সঙ্গীতের মতো শোনা যাচ্ছে। বৃষ্টিতে কুকি অনেকটাই ভিজেছে পরনের শাড়ি, বেনুনি করা ভীর লুঙ্গির নিচের অংশ বিশ্রী অবস্থা। ভিজে টিজে দুজনের একাকার অবস্থা। কোন রকমে ভিকে বিছানায় বসিয়ে হারিকেন জ্বালালো দ্রুত হাতে। ভি নিভু তবে নেশাগ্রস্ত চোখে চেয়ে আছে এক চিত্তে। হলদেটে আলোতে সেই দৃষ্টি অন্যরকম। তার পরনের শার্ট অল্প ভিজেছে মাথার চুল। কুকি দৃষ্টি ঘুরিয়ে দুয়ার পানে চাইল। বাতাসের ছাপটায় বৃষ্টি প্রবেশ করছে। বৃষ্টির ধ্বনি ঘর থেকে আরো তীব্র শোনা যাচ্ছে। নীরব রাত্রিতে এই ধ্বনি যেন সুমধুর কণ্ঠের কবিতা। কুকি ভীর দিকে না তাকিয়ে বলল, শুয়ে পড়, কিছু খাবি, এনে দেব? ভীর কোনো উত্তর পেল না। কুকি এবার ফিরে তাকালো। ভি বিছানায় বসে নেই, উঠে দাঁড়িয়েছে। নিঃশব্দে তার দিকে এগিয়ে আসছে। অন্যরকম এক ভয়ে কুকির অন্তরাত্মা কেঁপে গেল, যেন ধরফরিয়ে উঠল বুকের ভেতরটা। নাম না জানা অনুভূতির সাগরে ভেসে তাড়াহুড়া করে কয়েক কদম পিছিয়ে গেল পেছনে। চোখে চোখ পড়তে মিলে গেল দৃষ্টি। এই চোখ ভয়ঙ্কর। এই দৃষ্টি যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, যেন জানান দিচ্ছে লুটপাট
তোলপাড় করে দিতে তৈরি। কুকির এই ছোট্ট পৃথিবীটা চুরমার করে দেওয়ার ক্ষমতা রাখে। কুকি চোরের মতো দৃষ্টি ঘুরিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে যেতে উতলা হলো। প্রয়োজন মনে করলো না ছাতা নেওয়ার, তোয়াক্কা করলো না বৃষ্টিকে। তবুও শেষমেশ বেরোতে পারলো না দরজা। পেছন থেকে একটা সুগঠিত পুরুষের হাত দরজা বন্ধ করে দিল অবলীলায়। সেই দরজা লাগানোর শব্দ নিতান্তই ভয়ঙ্কর শোনালো। কেঁপে উঠল কুকির শরীর, থরথর করে কাঁপছে। বীর অস্তিত্ব পেছনে অনুভব করছে সে। গরম এলোমেলো নিঃশ্বাস ছুঁয়ে দিচ্ছে তার কাঁধে। কুকির কণ্ঠনালী কেঁপে উঠতে চাইল, তবে স্বাভাবিক গলায় আদেশ করলো, হাত সরা। ভি হাত সরালো না, অন্য হাত দরজায় রাখলো। কুকি আটকা পড়লো অস্পর্শনীয় বাহু বন্ধনে। ভি কুকির কানে ঠোঁট ছুঁয়ে দিয়ে এলোমেলো ভঙ্গিতে আওড়ালো, চাঁদ চাঁদ, একটা বার আমার হয়ে দেখেন না, একটা বার আমার ঘরের দুয়ার মারিয়ে দেখেন না। কতটা ভালোবাসায় মরিয়ে রাখি, কতটা আদরে জড়িয়ে রাখি। কুকি শক্ত করে চোখ বুজে হাত দুটো শাড়ির প্রান্ত ধরে মুষ্টিবদ্ধ করেন। নিজেকে ও নিজের মনকে নিয়ন্ত্রণ রাখাটা এ বেলায় কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই সমতল ভূমিতে দাঁড়িয়ে থাকতে পারাটাই অসাধ্যকে সাধনের মতো। কুকি কম্পিত হাত বাড়িয়ে জোরপূর্বক দরজা খুলতে চাইলে তাৎক্ষণিক ভীর বড় হাতটা মুঠোর ভিতরে নিয়ে নিল কুকির নরম হাত। সেই স্পর্শ গরম, অসহ্যকর, অসহনীয়। কুকি দ্রুত হাতটা সরাতে চাইল, তবে তাকে আশ্চর্যের শিখরে পৌঁছে দেয় ভীর পরবর্তী কাণ্ড। অন্য হাতটা সজোরে শাড়ি ভেদ করে ছুঁয়ে দেয় তার উন্মুক্ত পেটের অংশ। পেট চেপে এক ঝটকায় ঘুরিয়ে নিল মুখোমুখি। পর্যায়ক্রমে মাথা নত করে চেপে ধরে তার তীর করে কাঁপতে থাকা পদ্মর মতো ফুটে থাকা গোলাপি অদর জোড়া। কিছু মুহূর্তের জন্য পাথরে রূপান্তরিত হয় কুকির মেলি বদনখানা। বিস্ফোরণ নিদ্রে শুধু চেয়েই থাকে। ভি পাগলের মতো হামলে পড়ল নিজের সব রকম আক্রমণ নিয়ে। চুষে মুখের মধ্যে নিয়ে যেতে চাইল কুকির নরম ঠোঁট দুটোকে। কুকি নিজের মস্তিষ্কে আর থাকতেই পারল না। লজ্জায় ক্রোধে ব্যাকুল হয়ে হাত আচমকায় উঠে গেল। নিজের সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল ভীর গালে। থাপ্পড়ের শব্দ বৃষ্টির মধ্যেও স্পষ্ট শোনা গেল। ততক্ষণে ভীর মাথা বাঁকা হয়ে এলো। সমস্ত কিছু স্তব্ধ, নিশ্চুপ। বৃষ্টির ধ্বনি ব্যতীত আর কোনো শব্দই নেই। কুকির ওঠানো হাত মৃদু কাঁপছে, কাঁপছে সে নিজেও। সে তো এভাবে মারতে চায়নি, কখনো না। তাহলে কুকি আর ভাবতে পারছে না। তখনই দরজা খুলে বের হতে ব্যাকুল হলো সে। এ বেলাও ব্যর্থ, তবে অন্যভাবে। ভি পেছন থেকে তাকে কোলে তুলে নিয়েছে জাপটে। রাগে ফসফস করছে ভীর লম্বা নাক, রক্তিম হয়ে গেছে চোখ জোড়া। বিনা বাক্যে হাঁটা ধরল বিছানার দিকে। এক প্রকার ছুঁড়ে ফেলে দিল বিছানায় কুকিকে। কুকির আঁচল খসে পড়ে গেল বুক থেকে। হলদেটে আলোয় দেখা গেল কুকির গলার কালো তিল। সে ব্যস্ত হয়ে পড়ল সেই আঁচল ঠিক করতে। ততক্ষণে ভি ঝাঁপিয়ে পড়েছে কুকির ওপরে। কুকির ব্যস্ত হাত দুটো চেপে ধরেছে মাথার উপরে। কুকি আচরণে বাকরুদ্ধ। নিজের হাত ছাড়ানোর চেষ্টায় চাপা কণ্ঠে আর্তনাদ করে উঠল, এসব কি ধরনের ব্যাধি? বিপতি উত্তরে চাপা সুরে কিচ্ছু বলল না। সে স্পষ্ট কণ্ঠে বলল, ভি না তো জামাই ডাকুন, নয়তো ডার্লিং, জান, সোনা, যে কোনো একটা ডাকলেই হবে। ভি রাগান্বিত চোখের ভাষা গভীর। মুখটা নামিয়ে নিল কুকির খোলা ফর্সা গলায়। কামড় বসিয়ে দিল কুকির গলায় থাকা বা পাশের তিলটার উপরে। সঙ্গে সঙ্গে কুকড়ে উঠল কুকি। তাৎক্ষণিক রক্ত জমে গেল গলায়। ভি সেখানে ঠোঁট ছুঁয়ে চুমু দিল। অসংখ্য চিপড়া দিয়ে চেটে দিল। কুকি ছটফট করেই যাচ্ছে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু ততক্ষণে আরো গভীর হলো ভীর স্পর্শ। ভীর মতো সুঠাম দেহের পুরুষের সামনে শক্তিতে কোলাতে পারছে না কুকি। চেপে ধরে একের পর এক চুমু খেয়ে যাচ্ছে ভি পাগলের মতো। ছাড়বে তো দূরের কথা, ততক্ষণে ভি কুকিকে চেপে ধরে শাড়ি টেনে টেনে খুলে দিয়েছে। কুকি হাত দুটো ব্যবহার করছে তাকে বাধা দেওয়ার জন্য। ভি বিরক্ত হয়ে শাড়ি দিয়ে কুকির দু হাত মাথার উপরে বাঁধে। আজকে আমি আপনাকে কিছুতেই ছাড়ছি না চাঁদ। কথাগুলো বলতে বলতে শাড়ির অন্য প্রান্ত খাটের সাথে শক্ত করে বেঁধে ফেলে ভি। সঙ্গে সঙ্গে আটকা পড়ে যায় বিছানার সাথে কুকি। এই যাত্রায় জোরে জোরে কান্না করে দিল কুকি, তবে বৃষ্টির শব্দে তার কান্নার আওয়াজ বাইরে গেল না। হারিকেনে টিপ টিপে আলোতে কান্নারত কুকি দেখতে পেল এই যাত্রায় ভি তার কোমরের উপরে বসেছে এবং গায়ে থাকা সাদা রঙের শার্টটি দ্রুত হাতে খুলছে। পর মুহূর্তে কুকি অনুভব করলো ভি তার বুকে হাত রেখেছে, ব্লাউজের বুতাম খুলছে। এবার কুকি সজোরে চোখ দুটো বন্ধ করে নিজের ঠোঁট কামড়ে ধরে। সে তাকাবে না ভির দিকে। গংরানি করে
করে কান্না করছে। তার বুকের মধ্যে বীর বড় হাত দুটোর স্পর্শ। ততক্ষণে বীর ঠোঁটের স্পর্শ ছুঁয়ে দিয়েছে কুকির বুকের উঁচু থাকা মাংসপেশিতে। কুকি উন্মাদের মতো কান্না করছে, বীর থামছে না। বীর ভুল করেও কুকির নরম ঠোঁটে তার সিগারেটে পোড়া ঠোঁট দুটো রাখলো না। তবে কুকির ঠোঁট ব্যতীত কুকির সর্বাঙ্গ ছুঁয়ে গেছে বীর ঠোঁট। শরীরের কোনো অঙ্গ হাতের স্পর্শ থেকে বাঁচল না, শেষ রক্ষা হলো না। পুরো শরীর জুড়ে ব্যথার বিচরণ। নরম শরীরটা বিছানায় পড়ে কাঁপছে কবুতরের মতো। 30 বছর বয়সী কুকি যথেষ্ট ম্যাচিওর। শরীরের তুলনায় তার মনটা অতিমাত্রায় আহত অনুভব করছে এই মুহূর্তে। সেই মনের ভয়ে যন্ত্রণাতেই তো কাঁপছে মেয়েটা। সোজা হয়ে বিছানায় বসেছিল, টিনের চালের দিকে ছিল তার দৃষ্টি। কুকি তাকে থাপ্পড় দিয়েছে, সেই রাগটা এত কিছু করেও যেন কমছে না তার। তাছাড়া কুকির এমন কাঁপাকাঁপি তাকে বিরক্ত করে তুলছে। বীর অতিরিক্ত রাগে দুঃখে তার ভিতরটায় যন্ত্রণা বোধ করছে। এবেলায় চাইলো ফিরে কুকির দিকে। গাঢ় তবে কণ্ঠে স্পর্শ জেদ ধরে বলল, চাঁদ, বউ হন আপনি আমার, জামাই হই আমি আপনার। আপনাকে ছোঁয়ার অধিকার আমার 2 বছর আগে থেকেই আছে। তারপরও কেন কষ্ট দিচ্ছেন? কেন মেনে নিচ্ছেন না আমাকে? আমার স্পর্শ এতটাই জঘন্য লাগে আপনার? কুকি যেন মিনিয়ে গেল। লজ্জা ও ক্রোধের পর শরীর জুড়ে অসহায়ত্ব এসে ভিড় জমিয়েছে। সে তাকালো বীর চোখের দিকে। বীর চোখ জোড়া টলটল করছে। চাঁদ, আমার ভালোবাসা কি একতরফায় রয়ে গেল? সর্বস্ব উজাড় করে ভালোবেসেছি আপনাকে চাঁদ। নিজেকে নিয়ন্ত্রণ রেখে দূরত্ব বজায় রেখেছি, সময় দিয়েছি। বিপরীতে আজকে আপনি থাপ্পড় মেরে বুঝিয়ে দিলেন আমি। ভি উঠে পড়ল বিছানা থেকে, কাপড় জড়িয়ে নিল গায়ে। রক্তিম ফর্সা বনের মুখটা যেন কাঁপছে থরথর করে। 2 কদম এগিয়ে গিয়ে দেয়ালে লাগাতার ঘুষি মারতে লাগলো। সেই পুরুষালী শক্ত হাতের ঘুষি এতটাই শক্ত ছিল যে 5 নাম্বার ঘুষিতে রক্তের দেখা মিলল। টানা ঘুষি মারতে মারতে বিড়বিড় করে বলল, আমি একটা বেকুব মাথার চোদ, পুরুষই না। নয়তো আজকে যেটা হয়ে গেছে সেটা 2 বছর আগে কেন করতে পারি নাই? কেন ভালোবেসে তাকে সময় দিতে গেলাম? কেন তার জন্য আমার এই হৃদয়টা পাগল? কেন পাগলের মতো ভালোবাসতে হবে? কেন সে আমাকে ভালোবাসে না? কেন বাসে না? অনবরত ঘুষি মেরে কথাগুলো বলছিল ভি। ততক্ষণে তার হাত চুইয়ে রক্ত পড়ছে। দেয়ালে রক্তে খারাপ অবস্থা। কুকি আটকে উঠল। 3 মিনিটের জায়গায় 1 মিনিটে শাড়ি পরে নিল। চোখ বেয়ে অনবরত জল পড়ছে তার। আঁচলটা দ্রুত বুকে তুলে দৌড়ে গেল ভীর দিকে। থামাতে চাইলো এই পাগলের পাগলামি। ততক্ষণে ভীর আরো খারাপ অবস্থা। হাত আর দেয়াল রক্তাক্ত করার পরও ভীর রাগ কমছে না। লাথি মেরে ভেঙে ফেললো চেয়ার টেবিল। ঘরের প্রত্যেকটা আসবাব ভাঙতে শুরু করলো। ভাঙচুরের শব্দ আর বৃষ্টি মিলেমিশে এক যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে। কুকি ব্যাকুল হয়ে চেষ্টা করছে ভিকে থামাতে। হাতটা টেনে ধরেছে। কিছু সময় ধস্তাধস্তি করার পর অবশেষে থামলো ভি। রক্তচক্ষু মেলে তাকায় কুকির দিকে, বলে, মুক্তি চান তো আমার থেকে, তাই না? এ জন্মে তো পাবেন না। তবে আমি আর অধিকার নিয়ে আপনার সামনে আসবো না। থাকুন আপনি মুক্ত পাখির মতো, নিজের মতো। কথাটি বলে ঘর থেকে বের হয়ে গেল ভি। ভিজতে ভিজতে বৃষ্টির মধ্যে ছাদ থেকে নেমে গেল। কুকি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। পর মুহূর্তে শুনতে পেল গাড়ির শব্দ। গাড়িটা বের হয়ে যাচ্ছে। ভি চলে যাচ্ছে। কুকির পা চোরা এই যাত্রায় নড়ে চড়ে উঠল। ধরফরিয়ে উঠল তার বুকের ভেতরটা। অনুভব করলো জীবন থেকে মূল্যবান কিছু যেন চলে যাচ্ছে চোখের সামনে থেকে। পাগলের মতো ছুটল সে। আলগোছে ভেজা আঁচলটা মেঝেতে লুটিয়ে পড়ল। কয়েকটা সিঁড়ি পথ যেন একটা নদীর সমান, শেষ হওয়ার নামই নিচ্ছে না। দিশেহারা অবিচ্ছন্ন ছোটা। তার হাতের বেখেয়ালি স্পর্শে করিডোরে থাকা হারিকেন সশব্দ করে মেঝেতে পড়ে গেল। ভেঙে চুরে চোরমার হয়ে গেল মুহূর্তেই। কুকি তারপরও পেছনে ফিরে তাকালো না। তার দৃষ্টি শূন্যে আবদ্ধ, ছুটে যাচ্ছে বাহিরে, কিন্তু ফলাফল শূন্য। ততক্ষণে ভীর গাড়িটা দৃষ্টির বাহিরে। শান্ত নিবিড় আধারের পানে শুধু চেয়ে রইল কুকি।
কাই সাহেব যেন মৃত্যুর আগেই বুঝে গিয়েছিল সে বেশি দিন বাঁচবে না, তাই তো দিশেহারা হয়ে পড়েছিল নাতনির জন্য। তার কিছু হয়ে গেলে তার আদরের নাতনির কি হবে, কে দেখে শুনে রাখবে, কার কাছে থাকবে? তিনি পাগল হন চিন্তায় চিন্তায়। অসুস্থতা তখন ক্রমাগত বাড়ছিল। তার বাপ মা বিহীন কুকির কি হবে? অসুস্থ কাই সাহেব এক সময় কঠোর হন দ্রুত কুকির বিয়ে দেওয়ার জন্য, কোনো দায়িত্ববান পুরুষের হাতে কুকিকে তুলে দেওয়ার জন্য। কুকিকে কারো হাতে তুলে দিতে পারলে সে মরেও শান্তি পাবে। বেগম সাহেব পাত্র খুঁজতে লাগলো। এরই মধ্যে কাই সাহেব গুরুতর অসুস্থ হয়ে গেল। হাসপাতালে ভর্তি হতে হলো দীর্ঘ সময়ের জন্য। কুকি তখন 24টা ঘন্টা নানার কাছেই ছিল, তাকে রেখে কোথাও যায়নি। খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দিয়েছিল কুকি। এমন এক গভীর রাতে এলোমেলো ভি এসে উপস্থিত হয়েছিল হাসপাতালে, সাথে নিয়ে এসেছিল কাজী সাহেবকে। সেদিন বাইরে ছিল ঝড় বৃষ্টি, ভিজে একাকার অবস্থা। খুব স্বাভাবিক সুরে অকপটে কাই সাহেবকে জানিয়েছিল, আমি কুকিকে বিয়ে করতে চাই। কাই সাহেব একটু অবাক হননি, বিপরীতে প্রশ্ন করেনি, শুধু কেঁদেছিল বাচ্চাদের মতো। আল্লাতে হাত রেখেছিল ভিয়ের মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে অনুরোধ করেছিল, ওকে সারা জীবন আগলে রাখিস, কষ্ট পেতে দিস না। ভির প্রতি উত্তর ছিল অত্যন্ত শান্ত, রাখবো সারা জীবন। সে রাতেই দুজনের বিয়ে হয় হাসপাতালে কাই সাহেবের সামনে। পরের দিন কোর্ট ম্যারেজ করে ফেলে ভি। কুকি তখন মরা মানুষের মতো হয়েছিলেন। নানার মনে শান্তি দেওয়াটাই যেন তার জন্য তখন গুরুত্বপূর্ণ ছিল। তারপর গোপন এই বিয়ের এই তো 2 বছর চলে গেল। অনেকটা সময় কুকি এর গোপনে নিজের অজান্তেই নিজের হৃদয়টা হারিয়ে বসলো। বীর নির্ভুল ওই গাঢ় ভালোবাসার ফাঁদে পড়ে গেল, কিন্তু তারপরও কোথাও যেন একটা বাধা অনুভব করে এসেছে সে। অসহায় হয়ে তার মনটা শুধু ছটফট করেছে। খুব করে ভেবেছে তাদের এই বয়সের ব্যবধানের কথা। ধর্মীয় ভাবে বয়সের ব্যবধান কোনো সমস্যা না, তবে সমস্যা হচ্ছে সামাজিক ভাবে। সে খুব করে ভেবেছে মামা মামির কথা, মানুষের কথা। ভাবতে ভাবতে সাহস হারিয়েছে নিজস্বতা। এবার কি তাহলে ভিকেও হারাবে? সাত সকাল থেকে লিসা বেগম খুব খারাপ ব্যবহার করছে, বকাঝকা করছে অন্য সুরে। আগে তিনি নিজেকে যথেষ্ট মানিয়ে রেখেছিল, গতকাল বেগম সাহেবের থমকানিতে বেঁকে বসেছে। কোনো মতে তার আর কুকিকে সহ্যই হচ্ছে না। নেন্সি এসব শুনতে শুনতে ক্লান্ত। তার আপা প্রতিদিন ভোরে উঠে যায়, তবে আজকে এখনো ওঠেনি। এর জন্যই তার এমন ব্যবহার। নেন্সি বাধ্য হয়ে নিজেই গেল ডাকতে। ঘরে দরজা আধ খোলা, ভেতরে ঢুকে মেয়েটা অস্থির হয়ে পড়ল। কুকি জবুথবু হয়ে বিছানার এক কোনায় বসে আছে। করুণ অবস্থা তার, পরনের শাড়ি আধো ভিজা, চুলগুলো এলোমেলো, দুহাতের মধ্যে মাথা চেপে কপাল কুঁচকে চোখ বন্ধ করে রেখেছে। নেন্সি ভয় পেয়ে গেল, আলগোছে ডাকলো কুকিকে। সঙ্গে সঙ্গে নিভু নিভু চোখ দুটো মেলে চাইল কুকি। চতুর্দিকে তাকিয়ে সময় বোঝার চেষ্টা করলো। নেন্সি বুঝতে পেরে বলল, 9টা বাজছে। কুকি আগ্রহী চোখে চেয়ে তারা দিয়ে বলল, তোর ভাইজান এসেছে। নেন্সির চোখের দৃষ্টি ততক্ষণে গিয়ে থামলো কুকির গলায়। পর মুহূর্তেই অন্যদিকে ফিরে তাকালো মেয়েটা। খুব সম্ভবত সবগুলো কামড়ের দাগ, খয়েরি রং হয়ে আছে, থুতনিতেও রক্ত জমে আছে। হাতের দিকে তাকিয়ে দেখ, অবস্থাও করুন, ফর্সা হাত দুটো ফিঙ্গারপ্রিন্ট হয়ে আছে। নেন্সি লজ্জায় লাল হয়ে গেল। এমন জায়গায় দাগগুলো আছে, তার আপা খেয়াল না করলেও তো বিপদ। কিন্তু নেন্সি সে কথা তাকে কিভাবে বলবে? কুকির চোখে তো দুশ্চিন্তা। আফা, ভাইজান কি আইছিল? কুকি প্রতি উত্তরে কিচ্ছু বলতে পারলো না, চুপসে রইল। টলটল করছে তার নয়ন জোড়া। কি বিশ্রী ভাবে হাতটা ফাটিয়েছে, কি অবস্থা সেটা তো কুকি জানে না। তার ওপর মাতালো ছিল একটু। চিন্তায় কুকি রাতে বেশ কয়েকবার ফোন করেছে, কিন্তু ধরেনি। নেন্সির ডাকে কুকি ভাবনা থেকে বের হয়। আফা, কি হয়েছে? এই যাত্রায় কুকি ভেঙে পড়ে, দুর্বল হয়ে ঝুঁকে পড়ে তার কাঁধ, কণ্ঠে অসহায়ত্ব। আমি কি করব নেন্সি? কোথায় যাব? আমার যে কিচ্ছু নেই, আমি যে পথভ্রষ্ট। বড় বোনের কান্না দেখে এই যাত্রায় নেন্সি কেঁদে ফেলে। ঝর্ণার মতো ঝরছে তার চোখের জল। দুহাতে জড়িয়ে ধরে কুকির দুহাত, কাঁদতে কাঁদতে চাপা কণ্ঠে আওড়ায়, আপনার সব আছে, সব, শুধু একটু সাহস করে বুঝা নেন। কুকি প্রতি উত্তরে কিচ্ছু বলে না, শুধু মাথাটা এলিয়ে দেয় নেন্সির বুকে। অস্থির মনটা শান্ত হচ্ছে না। জীবনে বড় কিছু শূন্যতায় ভেসে হারিয়ে যাচ্ছে অজানায়। কেমন ফাঁকা ফাঁকা লাগছে। কুকির দুনিয়াটা যেন কালো হয়ে গেছে। এই ছেলেটা যে এতটা জুড়ে বসেছিল, কুকি কল্পনায়ও সাহসটুকু করেনি। আজকে অনুভব করে হতভম্ব, ভীতু। একটা মানুষ ছাড়া জীবনটা এতটা কষ্টের কিভাবে হতে পারে? কিভাবে সম্ভব?
একটা নিরিবিলি ফাঁকা জায়গায় ডুপ্লেক্স একটা বাড়ি। মেইন গেটে খোদাই করে লেখা আছে একটা শব্দ, জীবন কুকি হাউস। ভেতরে প্রথমে বড় বাগান, বাগানে ফুলের টব এনে রাখা হয়েছে সাজিয়ে। দুয়ারের সামনে শিউলি ফুলের গাছটি লাগানো হয়েছে মাত্রই। বাড়ির পেছনে বড় পুকুর, শান বাঁধানো ঘাট দেওয়া। বাড়ির চতুর্দিক ঘিরে বড় প্রাচীর তোলা। গতকালকেই কাজ শেষ হয়েছে বাড়ির। আজকে বাহিরের দেয়ালগুলোর কাজ হচ্ছে। জসিম চেয়ারে বসে পান খাচ্ছে, একে ওকে হুকুম করে চলেছে। এমন সময় বীর গাড়িটা ঠুকলো গেট দিয়ে। বীর চোখে মুখে অন্ধকার, হাতে ব্যান্ডেজ, লুঙ্গি ও সাদা শার্টে রক্তের দাগ। কাজ শেষ? জি সাহেব। ভি আদেশ ছুড়ল, একটা সিগারেট ধরিয়ে আনো। বলতে বলতে চেয়ারে গিয়ে বসলো, পায়ের উপর পা তুলে ক্রমান্বয়ে মাথায় মালিশ করে যাচ্ছে। জসিম সিগারেট নিয়ে দৌড়ে বের হয়ে আসলো, বেশিক্ষণ সময় নেয়নি, দ্রুত ফিরে এসেছে, একটি সিগারেট ধরিয়ে দিল। জ্বলন্ত সিগারেট ঠোঁটে চেপে ধরে ভি বলল, আজকের মধ্যেই কাজ শেষ করো, আগামীকাল থেকে কোনো কাজ হবে না। জসিম মাথা দোলায় উপর নিচ করে, মুরগি যেমন চাল খায় ঠুকুর দিয়ে ঠিক সেভাবে। কিছুটা ইতস্তত করে আগ্রহী কণ্ঠে জিজ্ঞাসা করে, সাহেব ম্যাডাম আইবো? ভি সিগারেটে বড় একটা টান মারল, চোখ মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে চাইলো অদূরে। এরই মধ্যে যেহব অবিনশ্বর ভঙ্গিতে এসে হাজির হলো সামনে। শার্ট প্যান্টের মধ্যে আধো ঢোকানো আধো বের করা, তার হাতে বেশ কিছু কাগজপত্র, মনে মনে কিছুটা বিচলিত। গতকাল রাতে যেভাবে চোখ রাঙিয়েছিল সেটা এখনো ভুলেনি যেহব। ভি হঠাৎ করে শোধালো, আপনি কি প্যারাসিটামল খেয়েছিলেন যেহব সাহেব? যেহবের ঘাম জমেছে কপালে, কাপা কাপা কণ্ঠে বলে, জি স্যার। ভি নির্বিকার, শুধু বাঁকা চোখে চায়। ভয়ে জিহপের পশম দাঁড়িয়ে গেছে। এই হিংস্র দৃষ্টি থেকে রেহাই পেতে হাতের কাগজগুলো এগিয়ে দেয় ভির দিকে। স্যার, পাণ্ডুলিপি, লেখক আসবে অফিসে বিকালে। ভি কাগজপত্র হাতে নিতে নিতে থমকে সুরে বলে, একদম 10 মাইল দূরে থাকবেন, মনে থাকবে? জিহপ ঠোক গিলল বড় করে। মনে থাকবে। ভি আর চোখ তুলেই চায় না। পাণ্ডুলিপিতে নজর বোলায়, বোলাতে বোলাতে সিগারেট ঠোঁটে ছোঁয়াচ্ছে। গুনগুন করে বলল, ফার্স্ট ক্লাস চাল বিছিয়ে এসেছি, আমার মাছ তো এবার ধরা দেবেই। জিহব কিচ্ছুটি বুঝলো না জসিম তাকালো জিহবের চোখের দিকে, ইশারা করে শোধালো, তবে জিহব পাত্তা দিল না। স্যার, জেনি ম্যাডাম আজকে এসেছিল অফিসে, আপনার জন্য আধা ঘন্টা অপেক্ষা করেছিলেন। বীর ভোরু জোড়ার মাঝে ফাঁচ পড়ে, উদাস গলায় আওড়ায়, আমার বউ কিন্তু দুর্দান্ত কঠিন। এসব শুনলে আমার সভ্য শান্ত সুন্দর আত্মতৃপ্তিময় পাশর হওয়ার আগে তালাক হয়ে যাবে। খবরদার জিহব, সামনে থেকে মুখ সামলে রাখবেন, আর লক্ষ্য রাখবেন ওই নষ্ট ক্যারেক্টারের মহিলা আমার কাছ থেকে যেন দূরে দূরে থাকে। আমি কিন্তু অন্যদের মতো না, নোংরা অঙ্গভঙ্গি আমার সামনে করলে এক থাপ্পড়ে সবগুলো দাঁত ফেলে দেব, আপনারও আর ওনারও। জিহব ভেবাচাকা খেয়ে যায়, শুকনো ঠোক গেলে বড় বড় চোখে চেয়ে প্রশ্ন করে, বউ, স্যার বিয়ে করে ফেলেছেন? মিষ্টি কিনে খাও। জসিম ভেবাচাকা খেয়ে বলে, সাহেব মাইরা ধরে কি বিয়াতে রাজি করেছেন ম্যাডাম রে? হাতে তো ব্যান্ডেজ। ভি থমকে উঠলো চাপা গলায়, চুপ, এই কথা বলবা না, তোমার ম্যাডাম আমারে মারছে। পরপরই দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল, গালটা এখনো ব্যথা করতেছে, হাতে কি জোর। যেহব চুপসে গেল, থমথমে মুখ নিয়ে তাকিয়ে দেখলো ভির গাল। নিশ্চয় মাতালের ঢং করে ইটিস পিটিস করতে চেয়েছিল, এর জন্যই কেলানি খাইছে। ওদিকে জসিম আশ্চর্য হয়ে আছে, এমন পালোয়ান বেড়া মানুষ নাকি বউয়ের হাতে মায়ের খায়। ইস রে, মনে মনে সে শপথ করে ফেললো তাৎক্ষণিক, ম্যাডাম যা বলবে সে তাই করবে। এই ম্যাডামের কথাতেই সব চলবে, সে বুঝে ফেলেছে। এই স্যারের ভাত নাই ম্যাডামের কাছে। ফি বলে উঠল, যেহব সাহেব, একজন পরিষ্কার কর্মী মহিলার খোঁজ করুন, কাজকর্মে যেন সচ্ছলতা থাকে, কথাবার্তা একটু বেশি বললেও সমস্যা নাই, তবে কাজে যেন মন থাকে। যেহব দ্রুতই মাথা দুলিয়ে জিজ্ঞাসা করলো, কবে নাগাদ লাগবে স্যার? আজকেই খোঁজ করুন, কাল সকাল থেকে এলেই ভালো হয়। সন্ধ্যা নেমেছে। কুকি আজ সারাদিন খাওয়া দাওয়া করেনি, চুপচাপ করে বসে আছে বারান্দায়, গায়ে নানার চাদরটা জড়ানো। বাতাস ঠান্ডা, চাঁদ উঠেছে আকাশে, তারার মেলা বসেছে। নেন্সি এক কাপ চা এনে টেবিলে রাখলো। দুশ্চিন্তায় নেন্সি সারাটা দিন কিচ্ছুটি মুখে নেয়নি। কুকি বলে কয়েও মেয়েটাকে খাওয়াতে পারেনি। তার একটাই কথা, তার আফা না খেলে সেও খাবে না। কিন্তু কুকি কিভাবে খাবে? তার গলা দিয়ে তো একটা ভাতও নামবে না। মনের মধ্যে অশান্তি। চা খাবো না, নিয়ে যা। পেছন থেকে বুগাম সাহেব নরম কণ্ঠে শোধালো, কেন খাবে না মামুনি? কুকি মাথা নত করে দ্রুত দাঁড়িয়ে পড়ল, ভালো লাগছে না। আজকে সারাটা দিন কিচ্ছুটি মুখে নাওনি শুনলাম। তুমি তো এমন করার মেয়ে না মামুনি, কি হয়েছে?
কুকি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো, হাসলো মৃদু। কি হবে, দাঁড়িয়ে আছো কেন মামা, বসো। বোকাম সাহেব চেয়ার টেনে বসলো কুকির সামনে, হেসে নিনসিকে বলল, যাও আমার জন্য চা করে নিয়ে আসো। নিনসি ছুটে চলে গেল। বোকাম সাহেব কুকিকে ইশারা করে বসতে বলল। কুকি বসলো তার মামার সামনে। বয়স হয়ে গেছে বোকাম সাহেবের, আজকাল বয়সের ছাপ তার চেহারাতে দেখা যায়। পাকতে ধরেছে চুল দাড়ি, ভীষণ নরম দেখতে মানুষটাকে। এই ভালো মনের মানুষটাকে কিভাবে ঠকিয়ে আসছে কুকি। মামার মুখের দিকে তাকিয়ে ভাবছে কথাটি। বোকাম সাহেব বঞ্জির সুন্দর মুখপানে চেয়ে হাসলো। কি নিয়ে দুশ্চিন্তা মামাকে বলা যায় না? কুকির দৃষ্টি নরম হলো, নত হলো দৃষ্টি, চোখে চোখ মেলাতে পারছে না। খুব ছোট গলায় বলল, আমি যদি কোনো বড় অন্যায় করি তুমি আমাকে মাফ করে দেবে মামা। বোকাম সাহেব হাত বাড়িয়ে ছুঁয়ে দিল কুকির মাথা, বলল, বাবার পর একটু হলেও কি আমি তোমাকে পালিনি মামুনি? কুকি দ্রুত মাথা তুলে তাকালো, চোখ ভিজে উঠছে তার। বলল, অবশ্যই। শুনে রাখো মামুনি আমার, তুমি কখনোই এমন বড় ভুল করতেই পারো না যেটা ক্ষমার অযোগ্য। তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তাতেই সন্তুষ্ট হব, মেনে নেব। আমি শুধু তোমার খুশি চাই। কুকির বুকের পাথর নেমে গেল, দম বন্ধ হয়ে আসা অনুভূতিতে মিশে গেল, গাল বেয়ে ঝরছে অঝরের জল। আমাকে মাফ করে দিও মামা, আমি সব হারিয়ে সব পেয়েছি। তোমরাই তো আমার সব মামা, তুমি আমার উপর নারাজ হলে আমি সইতে পারবো না মামা। জিয়াব সাহেব মিষ্টি করে হাসলো, বলল, বোকা মেয়ে, আমাদের কুকির উপরে নারাজ হওয়ার সাধ্য কারো আছে? স্বয়ং কাই সাহেবের অবধি ছিল না, সেখানে আমি কি? কান্নারত কুকের চোখে মুখে ঝলক মারলো একটা মিষ্টি হাসি। এবার তো চাটা খাও মামুনি। কুকি চায়ের কাপটা হাতে তুলে নিল। চা ঠান্ডা হয়ে গেছে, তাতে অবশ্য কুকির সমস্যাই হচ্ছে না। সে ঠান্ডা চায়ের চুমুক বসালো, পান করতে লাগলো আপন মনে। নেন্সি চা এনে বোকাম সাহেবের হাতে ধরিয়ে দিল। আনমনে তার আপার প্রাণোচ্ছল্ল মুখের দিকে তাকিয়ে শান্তি পেল। নিজেই মুহূর্তে হেসে ফেলল। বোকাম সাহেব চায়ের চুমুক দিতে দিতে বলল, তোমার নানা ভাই ছিলেন কবি মানুষ, সারাদিনই লেখালেখিতে ব্যস্ত থাকতো, কথা বলতে গেলেই ব্যাখ্যা দিত। ভয়ে আমি আগ বাড়িয়ে তার সাথে কথা বলতেই চাইতাম না। আর এখন দেখো, এখন সেই ব্যাখ্যা শোনার জন্য ব্যাকুল হই, কিন্তু মানুষটা আর নেই। কথাটুকু কুকির মনে গাঢ় ভাবে দাগ বসালো। সে মাথা দোলালো, হয়তোবা জীবনের বড় একটা সিদ্ধান্ত সে এই মুহূর্তেই নিয়ে ফেললো। আধারের ভোর, আজ গাঢ় কুয়াশা পড়েছে। এতদিন ছিল অল্প স্বল্প, এতটা নয়। শীতটাও দারুণ ভাবে উপলব্ধি করা যাচ্ছে। পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। কুকি একটা টিয়া রঙের শাড়ি পরলো, গায়ে চাদর জড়ালো, নাকে দিয়েছে নাকফুল। বীর এনে দেওয়া সেই নাকফুলটি, এই নাকফুলটি যেন তার সুন্দর মুখের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। কুকি এসেছে রান্নাঘরে, পছন্দের পাতিলে চা বসিয়েছে, কড়া লিগারের দুধ চা। খুব সময় নিয়ে চাটা তৈরি করে পছন্দের মগে ঠেলে নিয়েছে। চা নিয়ে উঠে এসেছে নিজের বরাদ্দ করা রুমে। বারান্দায় বসে খুব মন দিয়ে চাটা পান করেছে। বাতাস তখন স্নিগ্ধ, বেশ শীতল। অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি। কালো মেঘ ধীরে ধীরে কাটতে শুরু করেছে। পাখিদের আনাগোনাও দেখা যাচ্ছে। তার পছন্দের শিউলি গাছটিতে শিউলি ফুল আর নেই, ঝরে পড়েছে সব। কুকি গুনগুন করে একটা গান গায়, যে গানটি নেন্সিকে শোনাতে গিয়ে ফিকে শুনিয়ে বসে। ভেবে মৃদু হাসলো কুকি। পর মুহূর্তে চিন্তিত হলো, হাতের চিকিৎসাটা করেছে কিনা ছেলেটা কে জানে। চা শেষ করে উঠে দাঁড়ায়, ঘরে আসে। নিজের ঘরটাকে ঘুরে ফিরে দেখছে। আদুরি হাতের ছোঁয়া দিল সবকিছুতে। ঘরটার সমস্ত কিছু ঘুরে ফিরে দেখে ফির বারান্দায় এসে দাঁড়ালো এক মুহূর্তের জন্য। নেন্সি পেছনে পেছনে ঘুরছে তার আপার। সে কোনো প্রকার কোনো প্রশ্ন করছে না। কুকি সময় নিয়ে সমস্ত কিছু ঘুরে ঘুরে ছুঁয়ে ছুঁয়ে দেখে। নেন্সিও পেছনে পেছনে ঘুরে ঘুরে বেড়ায়। সূর্য তখনও ওঠেনি, অন্ধকার একটু কেটেছে। কুকি ব্যাগ হাতে হাঁটা ধরতেই নেন্সি পেছনে পেছনে বের হয়ে আসে। দুজনের মধ্যে কোনো কথা নেই। তারা এমন নির্জন ভোর সকালে বের হয়ে পড়ল কিম বাড়ি ছেড়ে। দোরগোড়ায় এসে কুকি পেছনে ফিরে একটা পার বাড়িটা এক নজরে দেখে নেয়, তারপর আর ফিরে তাকায় না। হেঁটে চলে যায় নতুন গন্তব্যে। দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছে বোগাম সাহেব। কুয়াশায় ঢেকে থাকা তিনি নরম দৃষ্টিতে কুকির চলে যাওয়ার দিকেই দেখছে। হাসলেন তিনি, বিড়বিড় করলো হাওয়ার সাথে, সুখী হও মামুনি, সুখে রাখো আমার ছেলেটাকে। সে যে তুমি বলতেই পাগল। এগুলো আমি কেমনে যে হোক চুপসে থামথামে মুখে দেখলো শীতকাল নিশ্চয়ই মাথা ঢং করে। হাসি পায় কেন?
জব চুপসে গেল, থমথমে মুখে দেখল। জব চুপসে গেল মুহূর্তে, থমথমে চোখ। জব চুপসে গেল, থমথমে মুখ নিয়ে তাকিয়ে দেখল বীরকাল নিশ্চয় মাতালের ঢং করে ইটিস পিটিস করতে চেয়েছিল।